সুলতান, আজ রাস্তা কি করে ভুলে গেলি তুই? নমস্কার। 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 আমি জান, আপনার অসুস্থ হওয়ার কথা আমি অন্যের থেকে জেনেছি। আমাকে সেই উপযুক্ত মনে করলেন না তোর আপনি? এত সময় কোথায় যে তুই তোর অসুস্থ মাকে দেখতে আসবি? তোর তো লক্ষ কোটি টাকার কাজ আছে রে। ব্যাস, এটা ভেবেই আমি তোকে কোনো খবর দিইনি রে। আজ আমি আপনাকে সঙ্গে নিয়েই যাব। শুনেছি তুই নাকি অনেক বড় বাড়ি বানিয়েছিস, একদম প্রাসাদের মতো মনে হয়। কিন্তু ওই উঁচু প্রাসাদের বুনিয়াদ অন্যায় এবং অপরাধের ওপর বানানো হয়েছে। আমি ওখানে কি করে যেতে পারি বল বাবা? আপনি যাকে অপরাধী মনে করছেন, আমি জান, সারা দুনিয়ার লোক তাকে গরিবদের পরিত্রাতা মনে করে। এই বিষয়ে তর্ক করা অর্থহীন। তোর আর আমার মধ্যে এই উসুলের লড়াই গত 10 বছর ধরে চলে আসছে। এই কথাটা কেন ভুলে যান যে আপনি আমার আম্মি জান আর আমি আপনার ছেলে? এই জন্য আমি আমার উইল লিখে দিয়েছি। আমার মৃত্যুর পর আমাকে কফন আর কবর দেওয়ার কাজ বস্তির লোকেরাই করবে। আমি আমার ছেলেকে এই অধিকার দিইনি যে ও আমার মৃতদেহকে কাঁধ দেবে। আম্মি জান, কেন আমায় জীবিত অবস্থা মেরে ফেলতে চাইছেন? শোনো সুলতান, তুই যদি দুধের দাম দিতে পারিস তাহলে চলে আসিস। ওই উঁচু প্রাসাদের বুনিয়াদ অন্যায় এবং অপরাধের ওপর বানানো হয়েছে। আমার মৃত্যুর পর আমাকে কফন আর কবর দেওয়ার কাজ বস্তির লোকেরাই করবে। আমি আমার ছেলেকে এই অধিকার দিইনি যে ও আমার মৃতদেহকে কাঁধ দেবে। রাজেশ্বর, আজ থেকে 20 বছর আগে সুলতান তার অপরাধের জীবন শুরু এই জায়গা থেকে করেছিল। রাজেশ্বর, আজ এই জায়গাতেই আমি সুলতানকে শেষ করে দিতে চাই, মেরে ফেলতে চাই তাকে। আমি ভেঙে পড়েছি বন্ধু, আমি হাঁপিয়ে গেছি। আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই। সুলতান, তোর এই কথা শুনে কাকিমা অনেক খুশি হবে। আরে সুলতান, তুই? হ্যাঁ আমি জান, আমি এসে গেছি। আমি আমার পথ বদলে ফেলেছি। এখন আমি অন্যায় কাজ করব না। আমি কাল তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এটা আমি ভাবিও নি রে। আম্মি জান, এখন আমার উপর কোনো অভিযোগ নেই না? কোনো অভিযোগ নেই বাবা, কোনো অভিযোগ নেই। জীবন যেমন করে কাটুক না কেন, কিন্তু মৃত্যু মৃত্যু শান্তির সাথে পেতে চলেছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দুলালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জান, আমি এসে গেছি। সালামি দে। Jay! Jay! অঞ্জলি, Hi! I love you! আই লাভ ইউ টু। I miss you. এ নাও। আগে এটা কি? ও এটা আমি তোমার আর আমার মন এক মুঠোতে বন্ধ করে রেখেছি। ভাগ্যিস বেঁচে গেছে, নাহলে মুষ্টিতে ওর প্রাণ বেরিয়ে যেত। দম কি করে বন্ধ হতো? আমি সব সময় আমার শ্বাস যে দিতে থাকি। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও চলে যাও, নাহলে হোস্টেলে পৌঁছাতে আমার দেরি হয়ে যাবে। বাড়ি যাবে না? ও নো, তুমি তো জানোই আমার দাদা এইসব ব্যাপারে কত সিরিয়াস থাকে। বাই। ওকে বাই। হাই অনু, Hi. ওয়েলকাম Hi. ওয়েলকাম। হাউ ওয়াজ ইওর জার্নি? কোয়াইট কমফোর্টেবল। আরে Good. তুমি একা এলে কেন? জয় তোমাকে নিতে গিয়েছিল, দেখা হয়নি? জয়ই তো আমাকে এখানে ছেড়ে গেল, বলছিল হস্টেলে যেতে দেরি হয়ে যাবে, তাই ছেড়ে দিয়ে চলে গেছে। এক নম্বরের গাধা ওটা। যদি একদিন হোস্টেলে লেট যেত তাহলে কি হয়ে যেত? আমি নিজের ভাইকে জীবনের এই একটা কথা খুব ভালো করে বুঝিয়েছি, যে ও টাইমের রেসপেক্ট করে। কারণ যারা টাইমে রেসপেক্ট করে না, টাইমও তাদের রেসপেক্ট করে না। হে ডলি, আন্টি কিরকম আছো? ঠিক আছি, কিন্তু কাকু তোমার জন্য খুব চিন্তায় থাকে। বদমাশ। আর বলো অনু, শ্রীকান্ত কেমন আছে? বাবা ভালো আছেন, হতে পারে বাবা হোলিতে এখানে আসবে। আরে তাহলে তো অনেক মজা হবে। আই এম শিওর। শ্রীকান্তের সঙ্গে অনেক বছর ধরে হোলি খেলা হয়নি। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, কত দূর থেকে এসেছো, কিছু খাও একে। ফর্মালিটি। Come on. বাবা তুমি তো এরকম কথা বলছো যেন আনু আন্টি আমাদের এখানে গেস্ট She is হয়ে right. এসেছে। যদি আমার কিছু খেতেই হয় তাহলে আমি কিচেনের দরজা জানি। আরে আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন আমি পুরো কিচেনটা তোর হাতে দিয়ে দেব। বৌদি। আরে এত বোঝ উঠিয়ে নিজের সুন্দর কোমরের উপর কেন অত্যাচার করছো? আমাকে দিয়ে দাও, একটু হালকা হয়ে নাও। আরে শয়তান, আমার কোমর তো ঠিক আছে, হ্যাঁ? কিন্তু তোর কোমর যে পেকে যাবে। তাহলে দুজনে মিলে উঠিয়ে নি না, একসাথে দুজনে উঠাবো। একজন যদি ক্লান্ত হলে দুজনে মিলে উঠাবো। এখন আমি তোর কথা বুঝতে পারলাম। তুই খুব সমঝদার রে। তাহলে তো বুঝে নে না আমার মনে আজ কি আছে, তুই বললে আমি শুনিয়ে দেব। আচ্ছা তারা দেখাচ্ছি মজা। নির্লজ্জ, বেহায়া, শয়তান, অসভ্য, অপদার্থ, চল যা। ভগবান, আমি শুনেছি তুমি যখন দাও 10 হাত ভরে দাও, তাহলে গুনে গুনে থাপ্পড় কেন গালে পড়লো? আমি আমি কিছু করিনি, আমি তো স্নানের জন্য এসেছি। কে? আপনি কে?
আমি তোর বাবা আছি রে বাচ্চা। দেখে তো শয়তান মনে হচ্ছে। আবে আমি তোমাকে একটা চশমা দেব, ওই চশমা পরে তুমি যেই মেয়েকে দেখবে সে তখনই তোমার হয়ে যাবে। চশমা এসো। সত্যি বলছো বাবা? মরা মানুষ কখনো ভুল বলে না। এটা দিয়ে সেট হয় নাকি? কাকু কাম অন কি করছো? মারো মারো আরে কাম অন মারো কাকু। Come on, come on, come on! ওহো কি হচ্ছে? বাস করো বাস করো। ওহো বক্সিং রিং বানিয়ে রেখেছো। ওহো কি করছো? আরে একটু দাঁড়াও, আমি একে বক্সিং শেখাচ্ছি, বক্সিং। তো ওকে বক্সিং শেখানোর দরকারটা কি? জীবনে যে কোনো সময় কখন কিসের জরুরত হবে কেউ জানে না, তাই জন্য আমি একে বক্সিং শেখাচ্ছি, যাতে একে কিছু অসুবিধা না হয়, আরে বাস করো লেগে যাবে। যাতে বড় থেকে বড় তুফানের সামনে এসে যায় আর এ মোকাবেলা করতে পারে। ঠিক বলছি তো অনু? ইয়েস ইউ আর রাইট। কাম অন, কাম অন। আচ্ছা আচ্ছা বাস 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 এখন ব্রেকফাস্ট হবে। Okay. চলো। Next time. Let's have breakfast. Excuse me. Hello. হ্যালো। এই আমার বন্ধু সুলতান দিলিয়ার খান। এই পুলিশের লোকরা তো সহজেই অপরাধীর গলা চিনতে পেরে যায় ভাই। আচ্ছা শোন, তুই এখন কোথায় আছিস? তোর শাস্তি তো 1 বছর পরে শেষ হবে না? হ্যাঁ, আসল ব্যাপারটা হলো গিয়ে পুলিশের জেলে আমার চালচলনও ভালো লেগেছে, আর ব্যবহার ভালো লেগেছে, তাই ওরা 1 বছর কম করেছে শাস্তি, তাই আমি শিগগির বেরিয়ে এসেছি। গুড গুড গুড। ভাই সুলতান, আমি অনেক খুশি যে তুই বাড়ি ফিরে এসেছিস। আর বৌদি কেমন আছে? আরে বৌদি তো ঠিকই আছে। তুই একটা কাজ কর ভাই, তুই 2-4 দিনের জন্য নাসিক এসে যা। না, এখন আসা সম্ভব না। আসলে কি হয়েছে যে এখানে এসেছি 2 দিনই হয়েছে, এখন একটু ঘরের অবস্থা ঠিক করে নি, তারপর আসছি। নিশ্চয়ই আসছি। ওকে, প্রমিস? হ্যাঁ, নিশ্চয়ই আসছি ভাই। ওকে, বাই, টেক কেয়ার। বাই বাই। বাই। দাদা ইনি তোমার ওই বন্ধু হচ্ছেন তো, যিনি একসময় অনেক বড় ডন ছিলেন, যিনি নিজেকে আইনের কাছে সমর্পণ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেই আছে। এর কাহিনী আমি তোমাকে অনেকবার বলেছি। ইয়েস, কাম ব্যাক হোম। আই এম ভেরি হ্যাপি ফর হিম। সুলতান ভাই, এটাই হলো গিয়ে এই বস্তির কলোনির প্ল্যান। এদিকে মসজিদ আর ওদিকে মন্দির। বাকি সব তো ঠিকই আছে, কিন্তু তুমি এই মন্দির আর মসজিদের জন্য অনেকটা জায়গা ছেড়ে দিয়েছো। এই দেখো, এই স্কুলকে একটু হ্যাঁ, সুলতান দা। বড় করো, আর Okay. প্লেগ্রাউন্ডটাও একটু তুমি বড় ঠিক করো। আছে দাদা। আর আমি তোমাকে বলেছিলাম যে ব্যায়ামের জন্য একটা আখড়া বানাতে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আছে ঠিক দাদা। আছে। এখানে কয়েকটা গাছ লাগিয়ে দাও। হুম। বাকি ঠিক আছে, যাও। সুলতান দা, আপনি গোটা বস্তিবাসীদের জন্য এত সুন্দর ঘরের নকশা বানিয়েছেন, আর আপনার নিজের ঘরটাই সেই পুরনো দিনের। না দেশাই, এই বাড়ির একটুও রদবদল করিনি, আর না ভবিষ্যতে করব। কেন সুলতান দা? কেননা যে এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় আমার স্মৃতি জড়িয়ে আছে, আমার আমি স্মৃতি জড়িয়ে আছে। শোন, তুই সুলতানের জন্য কাজ করবি না। গেট আউট ইউ বাস্টার্ড। না দাদা, গেট আউট। আর করবো না। এই বুড়ো বয়সে সুলতানের ধর্মাত্মা হওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছে। যখন মৃত্যু কাছে হয় তখন মানুষ নিজের পুরনো পাপগুলোকে মনে করে প্রায়শ্চিত্ত করে। মনে হচ্ছে সুলতানের সাথে দেখা করে ওকে একটু বোঝাতে হবে। কথায় কথায় রাগিস না। তুই যদি কিছু লাফড়া করেছিস তাহলে ডিকে তোর সাথে আমাকেও গালি দেবে। সুলতানকে বোঝানোর কাজটা তুই আমার ওপরে ছেড়ে দে, ঠিক আছে? তাছাড়া ডিকের মাথায় হুক্কামের হাত আছে। দেখুন, আমার কথাটা ভুল বুঝবেন না, আর আমার মনে হয় আপনার ডিকের সাথে হাত মিলিয়ে নেওয়া উচিত। আপনি মনে হয় জানেন না, ডিকে অনেক বড় মানুষ হয়ে গেছে, আর যদি আপনি আপনার জেদটা না ছাড়েন তাহলে ও কোনো বিপজ্জনক কাজ করতে পারে। সুলতান যে আমার বেইজ্জতিটা করেছে, ওর জবাব আমি ডিকের আসার পরে দেব। ভাই শ্রীকান্ত, তুই এসে গেছিস। এবার কালকে হোলিতে অনেক মজা হবে। ভাই, মজা তো খুব হতো, কিন্তু আমি কাল পর্যন্ত থাকতে পারবো না, আজ রাতই বেরাচ্ছি। কি কথা বলছিস তুই? ভাই, তোর মতো নাসিক পুলিশ একাডেমিতে ডিউটি করছি না,
বম্বেতে ডিউটি করছি, আর বম্বেতে কাল কোনো পুলিশ আলার ছুটি নেই। আচ্ছা, তো আজ আপনি অঞ্জলির সাথে দেখা করবেন? হ্যাঁ, তা তো ঠিকই বৌদি, কিন্তু তার সাথে ওর শ্বশুর বাড়ির লোকের সাথেও দেখা করতে এসেছি। আপনারা কি এখানে দাঁড়িয়ে থাকবেন? আর কি করব? নেড়া পড়া জানাবেন না? হ্যাঁ। হোলি, হ্যাঁ, চলো জ্বালাও। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল। চলো চলো নেড়া পড়ায় যাই। আসো। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। তুমি হোলি ছেড়ে এখানে কেন চলে এলে? হোলির আগুন আর তোমার ওই নজরে আমার সারা শরীর জ্বলছিল। তুমি কেন এসেছো? তোমার চোখের প্রতি আকর্ষিত হয়ে চলে এসেছি। আমার চোখ আর কিছু বলছে না? বলছে, কিন্তু এখন যাই। আমরা যদি ওখানে না যাই তাহলে লোকেরা কি বলবে? কিরকম প্রেমী তুমি? প্রেমিকের থেকে বেশি দুনিয়ার কথা ভাবছো। পার্লামেন্টে গোলাপ রাও নেতা আর গুন্ডাদের মধ্যে সম্বন্ধর তোলপাড় করেছে। অমিত বাবু, হ্যাঁ, আমি ওই চর্চার পর্চার রাজনীতি করি না। আমি ওই ঘুষখোর নেতাদের আর আন্ডারওয়ার্ল্ড লোকেদের যে সম্বন্ধ রয়েছে সেটা পাবলিকের সামনে এনেই ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা। বাহ, বাহ, অনেক খুব ভালো, ভালো, অনেক খুব ভালো। এমপি গোলাপরাও দেশমুখের হত্যাকাণ্ডের ব্যাপারে সংবাদপত্র মাধ্যম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গায়ে একদম কাদা ছেটাচ্ছে, আর সেই এনকোয়ারিকে নিয়ে এখন অবধি আমাদের ডিপার্টমেন্ট কোনো সমাধান সূত্র বার করতে পারেনি। সেই জন্য আমাদের গৃহমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বানাবো ঠিক করেছি। তোমার জন্য একটা সুখবর আছে। বম্বেতে ক্রাইমটাকে থামানোর জন্য তোমাকে এটিএস এর অ্যাডিশনাল কমিশনার বানিয়ে বম্বাই পাঠানো হচ্ছে। রিয়েলি? ও ইয়েস, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো স্যার, অস্ত্রের গোডাউনের অ্যাড্রেসটা জানা গেছে। চুনচুন করতে এসছে পাখি, খাবার দানা নিয়ে এসছে পাখি। আমাকে ছেড়ে দাও, ও আমাকে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ডিকের কাছে নিয়ে যেও না। দাদা, হাতিয়ারের গুদামের খবর এই হারামজাদাটা দিয়েছিল। ডিকে সাহেব ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে ডিকে সাহেব, মারবেন না।
এই হতভাগাটা কে? কোত্থেকে এসেছে? এই হতভাগাটা জানে না যে আমি মাছ মাংস খাই না? আমার চোখের সামনে থেকে দূর করে দাও একে। এই বসে আছিস কেন? দেখা দেখে যা। আসল ব্যাপারটা হলো পাটিল সাহেব, আমি শুদ্ধ শাকাহারী। ননভেজ আমি খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসছি ডিকে সাহেব। ওই একতানগরের প্লটটার কি হলো? আপনি চিন্তা করবেন না পাটিল সাহেব, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, হুম। তাহলে আমি এখন আসছি। সুলতান থাকলে আমরা এত সহজে কাজটা হবে না ডিকে সাহেব। যারা বস্তি বাড়িতে থাকে তাদের জন্য সুলতান বিল্ডিং করতে চলেছে। আমার তো এরকম মনে হচ্ছে যে বস্তি বাড়ির লোকেদের মনটা জিতে সুলতান একদম সিয়াসত বানাতে যাচ্ছে। ডেকে সাহেব, আপনি অনুমতি দিলে সুলতানের লাশও খুঁজে পাওয়া যাবে না। কত করে যাচ্ছে তোর এখানে? দে। হ্যাঁ, কত করে? হ্যাঁ, একদম খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খোদা হাফিজ। নমস্কার সুলতান সাহেব। গোটা মুম্বাই যার সামনে মাথা নত করে সে নিজে এসছে আপনার কাছে, এই জন্যে যে এই দামোদর আজও আপনাকে গুরু মনে করে। এটাই বুদ্ধিমানের কাজ হবে, যে বাপকে বাপই থাকতে দাও। ছেলে যতই লাফাক না কেন, বাপের বাপ কখনো হতে পারবে না। আমি জানি সুলতান ভাই, এই জন্য বস্তির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছি। যেই অভিসন্ধি নিয়ে এসেছো, সেটা তোমার কোনোদিনও সফল হবে না। আপনি আমাকে ভুল ভাবছেন সুলতান ভাই। আমি এই বস্তিটা উচ্ছেদ করতে চাই না, বরং এই নোংরা বস্তিতে থাকা মানুষজনকে আমি ফ্ল্যাটে রাখতে চাই। আচ্ছা, শয়তানের মুখ থেকে গীতার উপদেশ ভালো লাগে না। আর শোনো দামোদর, তোমার মুখ থেকে আমি এই বস্তির ব্যাপারে কিচ্ছু শুনতে রাজি নই। সমুদ্রের বুকে প্লেনকে ল্যান্ড করানোর শিক্ষা আপনার থেকেই শিখেছি আমি। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হারে হারে বুঝতে পারছি দামোদর, তুমি আমার লেখা কাহিনীকে নিজের বলে চালাতে চাইছো। সুলতানের শরীরের শক্তি আর যৌবনের উদ্যম এখনো শেষ হয়নি দামোদর। অপরাধের এই রেসে যদি আমি আজও দৌড়তে শুরু করি, তবে আমাকে হারাবে এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি। এই বস্তিতে যে পা রাখবে তার পা আমি গুড়িয়ে দেব। এই বস্তির দিকে যে তাকাবে তার চোখ আমি উপড়ে নেব। কেননা এই বস্তি হলো সুলতানের নিজের ভাই বোনেদের, সুলতানের নিজের আত্মীয়দের, সুলতানের নিজের সন্তানদের। আপনি তো জানেনই যে এই ব্যবসায় যখন কথায় কাজ হয় না, তখন শুধু গুলি বর্ষণ করতে হয়। আচ্ছা, তাহলে তুই গুলি চালাবি, আমার উপর গুলি চালাবি, এই হাত দিয়ে গুলি চালাবি, এই হাত দিয়ে। এই হাত ধরে আমি একদিন তোকে গুলি চালানো শিখিয়েছি দামোদর। যদি তো সুলতানের তৈরি করা আইন মনে থাকে, তাহলে এটাও জানিস তুই যে সুলতানের সঙ্গে যে পাঙ্গা নেবে তার অবস্থা কি হবে। আমি কিছু করে বসার আগেই চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। আমি চলে যাচ্ছি সুলতান ভাই, কিন্তু যাওয়ার আগে একটা কথা আমারও শুনে রাখুন। আমি আপনাকে 3 দিনের সময় দিচ্ছি। বস্তি নিয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি আমায় ফোন করবেন। 3 দিন পরে আমাদের মধ্যে আর কোনো কথা হবে না, যুদ্ধ হবে।
বাহ বাহ বাহ, কি দারুণ বললি দামোদর। আমি তো জানতামই না যে তুই এত সাহসী, এত বাহাদুর। কত সহজেই তুই নিজের হাতে মৃত্যু ডেকে আনছিস। একটা কাজ কর, এই 3 দিন তুই আনন্দ ফুর্তি কর, মজা কর, কেননা আজ থেকে 3 দিন পর তোর এই জেদের পরিণতি খুব খারাপ হতে চলেছে। তুই বাঁচবি না, তুই মরবি, তুই মরবি। বেরিয়ে যা এখান থেকে। এই শ্রীকান্ত একদম পাগল আছে, আমাকে ঘরে ডেকে নিজে কোথায় চলে গেল। আমি তো চাই যে বাবা আরো 1-2 ঘন্টা লেট করে আসুক। সে কেন কেন? তুমি কোথায় রোজ রোজ আমাদের বাড়িতে আসো? আরে বাদরের ল্যাজ। আরে আমার ভাই, সরি বন্ধু, আসতে একটু লেট হয়ে গেছে। এটা কি কোনো নতুন কথা? হ্যালো। ওর বাবা বাবা খুব বাজে তো, সারাক্ষণ ফোনের মধ্যে লেগে থাকে। জন্মের সময় মরে গেল না কেন? অবশ্য মরলে মেয়ে কি করে জন্মাতো, তাই না? আগে ছোড় না ভাই, আর বলিস না ভাই। আরে ভাই, ভান্ডুপে রেড করে যে তুই অবৈধ অস্ত্রগুলো বরামদ করেছিস, ওতে আন্ডারওয়ার্ল্ডে সবাই কেঁপে উঠেছে। তাহলে এতে প্রশংসা করার কি আছে? এটা তো রাজেশ্বর দাদার কর্তব্য ছিল। এক্স্যাক্টলি। হ্যালো। আমার বাবা। হ্যালো। আরে বলো ভাই, হ্যালো হ্যালো। আরে চুপ কেন আছো, বলো। এ তো খুব খারাপ দেখছি। এবার যদি দেখা হয় না, ওকে পেট খারাপের ওষুধ খাওয়াবো, সত্যি বলছি। কি রে ভাই, পুলিশ আলাদের ঘরেও ব্ল্যাঙ্ক কল আসা শুরু হয়ে গেছে। বুঝতে পারছি না এরা ব্ল্যাঙ্ক কল কেন করে। তুমি জানো অনু? চল ভাই শ্রীকান্ত, আমরা যাই, না হলে এমনি ঘন্টি বাজবে। হ্যাঁ হ্যাঁ চলো, চল। মনে হয় আমার আওয়াজ কেউ পছন্দ করছে না। আচ্ছা এই বল যে তুই আমার সঙ্গে কি কথা করতে চাইছিলিস? হ্যাঁ, আমি তোকে বলতে চাইছিলাম যে এই গুদামে তুই রেড করেছিস, আসলে ওর মালিক ডিকে। আমি জানি। একটা বন্ধু হওয়ার সম্পর্কে আমি তোকে বলছি, তুই ডিকের সাথে শত্রুতা করিস না। এই কথা তুই বলছিস? এই কথা তুই বলছিস শ্রীকান্ত? তুই তো সব সময় অন্যায়ের খেলাফ কথা বলতিস, তোকে ভালো লাগতো না এসব গুন্ডা মাওয়ালি? তখন আমি সিস্টেমটা অত ভালো করে বুঝতাম না। এখন আমি বুঝে গেছি যে গুন্ডাগুলো সিস্টেমের একটা অংশ। পেট্রোল ছিটিয়ে সমুদ্রে আগুন লাগানো যায় না। ডিকের সাথে শত্রুতা করলে তোমার প্রাণের ভয় হতে পারে। যাদের মনে মৃত্যুর ভয় হয় ওরা কোনোদিনও পুলিশের চাকরি করে না শ্রীকান্ত। তুই আমার চিন্তা করিস না শ্রীকান্ত। ভগবান আমার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটাই হবে, কেউ পাল্টাতে পারে না। আর একটা কথা মনে রাখিস শ্রীকান্ত, যে মৃত্যুর ভয়ে এই রাজেশ্বর কোনোদিনও পুলিশের চাকরিতে বেইমানি করবে না, কখনো না। দেখে তুমি সুলতানকে বস্তিটা খালি করানোর জন্য 3 দিন সময় দিয়েছিলে, তাই না? কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। তো মনে হচ্ছে বস্তি খালি করানোর ব্যাপারে তুমি ব্যর্থ। এই কি ভাট বকছিস? সালা, শান্তিনগরে দাঙ্গা করিয়ে বস্তিকে খালি করেছিল তোর বাপ। বলে আমার কিছু করার নেই। এমপি গুলাবরাও দেশমুখকে কে গুলি করেছিল? আমার লোকেরা না তোর হিজড়ে কর্মকর্তারা? আরে ভাই ডিকে, তুই রেগে যাস কেন? রাখবি না। আর শোন, একটানগরের বস্তিটাকে না যত তাড়াতাড়ি পারিস খালি করা। আমি তোর সাথেই আছি, যা হবে দেখে নেব। ডিকে, বুঝতে পেরেছিস তো? চলো ডার্লিং। মুন্ডা, বলো দাদা। আমি সুলতান ভাইকে 3 দিনের সময় দিয়েছিলাম। 3 দিন কেটে গেছে। এখন বুঝতে পারছিস তো তোকে কি করতে হবে? বুঝতে পেরেছি দাদা। উঠতে পার।
দাদা বাঁচিয়ে নিন আমাদেরকে, প্লিজ বাঁচিয়ে নিন, ওরা মেরে ফেলবে। কিছু আছে, সব কিছু বলে না। এই, মারো ওদের। মুন্না, দামোদর, বেঁচে আছে, মরেনি, বেঁচে আছে। আমি চাইলে এর লাশও পাঠিয়ে দিতে পারতাম, কেননা কাউকে হত্যা করা আমার সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। এখনো মেনে চলি। আরো একটা কথা শুনে রাখ, অস্ত্র আমি নিজে ত্যাগ করেছি, ভবিষ্যতে চালাবো না সেটাও প্রতিজ্ঞা করিনি। মাঝে মাঝে ভাবি যা কিছু ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী আমি। দামোদরকেও আমি নিজের হাতে বপন করেছি। দামোদর যে রাস্তায় হাঁটছে এবং যা করছে তার জন্য তোকে নিজেকে দোষী মানতে হবে না। আমাদের এই জীবনটা বড় আজীব রে বন্ধু। এটাকে কোনো মানুষই নিজের মতো করে বাঁচতে পারে না। কখনো সখনো কোথাও না কোথাও এর রদবদল করতেই হয়। এখন মনে হচ্ছে ওপরওয়ালা আমার ভাগ্যে বন্দুকের সাথেই জীবন আর বন্দুকের সাথেই মৃত্যু লিখে রেখেছে। তুই এসব কি কথা বলছিস সুলতান? নিজেকে নির্দোষ সাবিত করার জন্য তুই জেলের মধ্যে 10 বছর কাটিয়েছিস, 10 বছর। আমার কথা মান, দামোদর শিগগিরই ধরা পড়ে যাবে। এমপি গুলাবরাও দেশমুখের মৃত্যুর সবুত পেলেই দামোদরকে তুই জেলের মধ্যে পাবি, দেখে নিস। যার তোমার মতো পুলিশওয়ালা বন্ধু আছে, আইন তার কি করতে পারে পাটেল? ডিকে সাহেব, আপনি তো ভালো মানুষ। দাদা, হুম?
এ সুলতানের এলাকায় থাকে আর এর মা হাসপাতালে ভর্তি। ওর চিকিৎসার জন্য কিছু টাকা চাই। কি করতে হয় বুঝতে পেরেছো? ঠিকভাবে করবে তো? দিয়ে দে। চলো। এ তো আমার কাজ করবেই। আর তুই নিজের কাজটা ঠিক মতো বুঝতে পেরেছিস তো পাটিল? বুঝে গেছি ডিকে সাহেব, খুব ভালো করে বুঝে গেছি আমি। বস্তি আলাদের চোখে মাটি ফেলছে এই সুলতান। এখানে বিল্ডিং বানিয়ে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট দেবে না তোমাদের। আবে, এই, শোন, কি ফালতু কথা বলছিস তুই? এই বস্তি আলারা তোমাদের ঘর থেকে বেঘর করে দেবে এই সুলতান। এখান থেকে যাবি কিনা বল? মনে হচ্ছে তোর হাত পা গুলোকে ভাঙতে হবে। আবে, চল এখান থেকে চল, বেরো। কি ধমকি দিচ্ছিস সেখানে? ধমকি দিচ্ছিস কাকে? ছাড়। এই, আমরা তুলে নেবো। এই সুলতান, এই বস্তিওয়ালারা অবোধ, তোকে ভাবে দয়ালু, কিন্তু আমি জানি, হ্যাঁ, তুই বেটা মেয়েদের ধান্দা করিস। আয়, আমি তোর থেকে ভয় পাই না। একটা কুকুরের বাচ্চা, অনেক সহ্য করেছি তোকে। বেটা তোকে সুলতান ভাই ছেড়ে দিন, নিয়ে যাও একে। সুলতান ভাই ছেড়ে দিন। কি হয়েছে? নিয়ে যাও একে, নিয়ে যাও, নাহলে আমি মেরে ফেলবো একে। ও সুলতান মরে যাবে, ছেড়ে দিন ওকে। আমি বলছি আপনি চলে যান, আমি সব দেখে নেবো। ছেড়ে দিন ওকে। নিয়ে যাও একে। এই কি রে, হ্যাঁ কি হয়েছে তোর? চল বেরো এখান থেকে, চল চল সালা, বেরো এখান থেকে। আপনি চলে যান সুলতান ভাই। এই চল বেরো এখান থেকে, ভিড় লাগিয়ে রেখেছিস সবাই, যা। পাটিল সাহেব, এই 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 সুলতান, এই সুলতান আমাকে ছাড়বে না কিন্তু। ও তোর কিচ্ছু করতে পারবে না। তোর পেছনে আমার মতন পুলিশ আলা আর ডিকের মতন লোক রয়েছে। চিন্তা করিস না, একদম চিন্তা করবি না। আমরা তোকে সুলতান ভাইয়ের হাওয়ালা হতে দেবো না। আমার কাছে তোমার গ্রেফতারির ওয়ারেন্ট আছে সুলতান। কোন অপরাধে? তুমি কান্তাবাইয়ের ছেলে অশোকের খুন করেছো। মরার আগে ও বয়ান দিয়েছিল, আর ইন্সপেক্টর পাটিলের সামনে তুমি ওকে মারার হুমকিও দিয়েছিলে। পাটিল, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। দাঁড়ান, আপনি সুলতান ভাইকে গ্রেফতার করতে পারেন না। কিন্তু সুলতান ভাই একজন দেবতার মতন ব্যক্তি, ও কারুকে খুন করতেই পারে না। যদি আপনি সুলতান ভাইকে গ্রেফতার করেন তাহলে এখানে অনেক খুন হয়ে যাবে। থামুন আপনারা, থামুন, থামুন সবাই। আমি এদের চাল বুঝে গেছি। দামোদরকে বলে দিও, নেকড়ে তার বুদ্ধি দিয়ে বাঘকে হয়তো ঘিরে ফেলতে পারে, কিন্তু বাঘকে শিকারের কথা ভাবতেও পারবে না। এমপি গুলাবরাও দেশমুখের খুন কে করেছে? আমি করিনি। মিথ্যে কথা বলছিস তুই। গুলাবরাও দেশমুখের খুনও তুই করেছিস, আর সুলতানকে ফাঁসানোর জন্য কান্তাবাইয়ের ছেলে অশোকের খুনও তুই করেছিস। তুমি জানো না যে ডিকের ভাই আমি, যার নামে পুরো বোম্বাই কাঁপে। আর এখন ডিকে আমাকে ভয় পাবে।
এসবি স্যারকে বল ডিকে ওর সাথে দেখা করতে এসছে। স্যার কোন ডিকে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওকে আমার চেম্বারে পাঠিয়ে দাও। ছেলে, এখন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টায় তুই বলবি। পুলিশের টর্চার চেম্বার আছে এটা। পুলিশ যখন 3rd ডিগ্রির ব্যবহার করে না, তখন যে দেখতে না পায় ও দেখতে লাগে, আর যে শুনতে না পায় ও শোনে, এবং যে বলতে না পারে ও বলে। তুইও বলবি, তুইও বলবি। একটা সময় ছিল যখন তোমাকে আমি ইন্সপেক্টরের উর্দিতে দেখেছিলাম। আজ অনেক বড় অফিসার হয়ে গেছিস তুই। আমি খুব খুশি হয়েছি। যে জায়গায় তুই বসতে চাস সেই জায়গা তোর জন্য নয়। জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে এসিপি সাহেব। আর যদি জায়গার কথা বলেন, তাহলে যদি আমি চাই তো চোরাবালিতেও আমি বিল্ডিং দাঁড় করাতে পারি। কিন্তু আপাতত তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা হচ্ছে একটা পুলিশ স্টেশন, যেখানে কোনোদিনও ভুল ভাল কাজ হতে পারে না। ডিকের সামনে এত কথা বলে তুমি তো প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যি খুবই ডেয়ারিং ওয়ালা লোক। আর এর থেকে বড় বাহাদুরি ব্যাপার কি হতে পারে যে তুমি আমার ভাইকে গ্রেফতার করেছো। আর তোমাকেও আমার সহনশক্তির কদর করতে হবে, কারণ এখনো পর্যন্ত আমি তোমাকে মারিনি। মুখ দিয়ে মোমবাতি বোঝানো যায় ডিকে, আগুনের তুফান নয়। আর তুই যে এখন এখানে এইভাবে কথা বলছিস, কেন কি তুই ভয় পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। তোমার চোখের জ্যোতি কম হয়ে গেছে এসিপি সাহেব। আমি ভয়ে ভীত নই, হেঁটে চলে বেড়ানোর জ্বালামুখী। এই জন্য একটু ডিস্টেন্স রেখো। যদি ফাটি সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভালো এটাই হবে যে তুমি আমার ভাইকে ছেড়ে দাও। এবার তুমি ওকে কোর্ট থেকে ছাড়িয়ে নাও। আদালতে যেতে হলে তুমি আনন্দের সঙ্গে যাও এসিপি, কিন্তু আইনি লড়াই তুমি আমার থেকে জিততে পারবে না। অন্যায় আর আইনের লড়াইয়ে আইন তো সবসময় ওই সার্কাসের বাঘের মতো হয়ে থাকে, আর আমাদের মতো অপরাধী রিং মাস্টার। এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব। মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। কুকুরের মতন না চেঁচিয়ে নিজেকে বাঁচানোর জন্য রাস্তা খোঁজ টিকে। কেন কি তুই আমার বন্ধু নয়। শত্রু বাড়ানো উচিত নয়। হাত মেলাও, হাত মেলাও এসিপি সাহেব। সারা জীবন দুধমালাই খাবে। এইসব উল্টো পাল্টা কাজ আমি কোনোদিনও করব না। মনে হয় তুমি আমাকে ভুল ভেবেছো ডিকে। তোমার মতন যারা ভুল ভাল কাজ করে আমি সবাইকে জেলের মধ্যে পাঠিয়ে দেব ডিকে, বুঝেছো তো? নাও আউট। I said get the hell out! আমি চলে যাচ্ছি। এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব। মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। এখন তুমি মুন্নাকে কোর্টে নিয়ে যাবে, আমি জামিনে ওকে ছাড়িয়ে নেব। মামলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার জীবনটা বিপদে পড়ে যাবে। তন্ত্রী, মুন্নাকে ছেড়ে দাও। তুমি যেতে পারো। আমি প্রথমেই বুঝিয়েছিলাম যে ডিকের ভাই আমি। তখন বোঝেনিও, এবারও বুঝতে পারবে। হাট! দিল্লি থেকে ফোন করে কোনো মন্ত্রী তোকে নিশ্চয়ই গালি দিয়েছে।
তাই না রাজেশ্বর? কারণ যখন কোনো কেসের কারণে কোনো মন্ত্রীর সুপারিশ এসে যায় না, তখন বড় বড় পুলিশ অফিসাররাও হিজড়ে হয়ে যায়। আহ! জেল থেকে পালাচ্ছিল, তাই মেরে ফেললাম। মুন্না! না! না! ছেড়ে দাও! মুন্না! আমার মুন্না মরতে পারে না! না! মুন্না! না! না! মুন্না! নিজেকে সামলা নাকি? এই সময়টা হোস্ট থেকে কাজ নিতে হবে। ঠিক আছে সাহেব, দিকে যাতে আগে কোন রকম হাঙ্গামা না করতে পারে, আপনি ওকে হাউস অ্যারেস্ট করে নিন। ইউ আর আন্ডার হাউস অ্যারেস্ট ডিকে। তুমি 3 দিন পর্যন্ত বাইরে যেতে পারবে না। তোমার ভাই কোর্ট যাওয়ার আগেই ভগবানের কাছে চলে গেল। এইবার তো তুই বোধহয় বুঝে গেছিস টিকে, যে আমরা কোঠাতে ওইসব মহিলাদের মতন ডান্স করি না, যে কে তোর মতন গুন্ডা যখন চাইবে যেভাবে চাইবে ওকে নাচাবে। এইটা শুধু একটা আরম্ভ ডিকে, শেষ তো তখন হবে যখন আমি তোর গলায় সবুতের মালা দিয়ে তোকে কুকুরের মতন কোটে নিয়ে যাব। পাটিল, একটু সাবধানে থাকবে, আর যদি ডিকে এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ওকে গুলি করে দেবে। ওকে স্যার। হোম মিনিস্টার নাগপুরে গেছে সুলতান, ওনার আসার পর আমি তোকে এখান থেকে স্পেশাল বেলে বের করে দেব। আইন থেকে আদালত, আদালত থেকে বিচারের সফর খুব একটা সহজ নয় রাজেশ্বর। আমার মনে হয় না হোম মিনিস্টার তোমার কথা মেনে নেবে। হোম মিনিস্টারের উপরে আমাকে পুরো ভরসা আছে সুলতান, উনি একজন ইমানদার লোক, তুই বিশ্বাস রাখ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আজকে আমি নাসিক যাচ্ছি, জয়ের ট্রেনিং পুরো হয়ে গেছে, ওকে মেডেল দেওয়া হবে, কালকে আমি ফেরত চলে আসবো।
তোমরা নিশনে থাকো। আরে নটখট এসিপি, এ তোর অ্যাসিড তোকে তো ছাড়বো না রে। প্রচন্ড কঠিন আছে এই ঘটের ফোন। খুব রোয়াব দেখাচ্ছে শালা। তুই ঠিকই বলেছিলিস, কর্তব্যের খাতিরে তুই জীবনটাও বাজি ধরতে পারিস, কিন্তু আমি তোর প্রাণ নেব না। কেমন লাগছে বল? চল চল। অশ্বিনী, না না না, অশ্বিনী, অশ্বিনী। না, ডিকে ওকে ছেড়ে দে। না, ডিকে না। যখন নিজের রক্ত ঝরে খুব কষ্ট হয়, আজ তুই বুঝতে পারবি। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি নিজের স্ত্রী আর মেয়েকে দেখতে চাই। আমাকে ওদের কাছে নিয়ে চলুন। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে ওদের কাছে নিয়ে চলো, নিয়ে চলো। এখনো ইঞ্জেকশন দেননি? নার্স ইঞ্জেকশন দিন। ছাড়ো আমাকে, আমাকে নিজের মেয়ের কাছে নিয়ে চলো। না, ছেড়ে দাও। না দাদা, দেখুন না। আমাকে ইঞ্জেকশন লাগাবে না। আমি নিজের স্ত্রীকে দেখতে চাই। শান্ত হয়ে যাও। ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও। সব ঠিক হয়ে যাবে দাদা। ছেড়ে দাও আমাকে, না। আমি ঠিক নিজের আছে, ঠিক আছে। স্ত্রীকে দেখতে চাই। আপনি একটু আরাম করুন। ছাড়ো না দাদা। আমাকে। ছাড়ো। সাক্ষীদের বয়ান, উকিলদের জেরা আর আদালতে পেশ করা প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট হয়ে যায় যে অভিযুক্ত দামোদর কাংলে উর্ফ প্রভাকর কাংলের এসিপি রাজেশ্বর সিং এর পত্নী এবং তার মেয়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ যে সময় খুনটা হয়েছিল ওই সময় অভিযুক্ত পুলিশের শক্ত পাহারার মধ্যে
নিজের ঘরের মধ্যেই বন্দী ছিল। সেই জন্য এই আদালত অভিযুক্ত দামোদর কাংলের উপরে এই খুনের অভিযোগকে খারিজ করে দিচ্ছে, আর ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। আমি রাজেশ্বরকে বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। যদি ও কম্প্রোমাইজ করে নিত। অন্যায়ের সামনে যদি মাথা ঝুঁকিয়ে দেওয়ার নাম কম্প্রোমাইজ হয়, তাহলে আমার মনে হয় ভালোই করেছে রাজেশ্বর দাদা যে উনি কম্প্রোমাইজ করেননি। কোনো গুন্ডা বাড়িতে কুকুর হয়ে বেঁচে থাকার থেকে সিংহের মতো মৃত্যুবরণ করা ভালো কথা কি নয় বাবা? বলো না বাবা, যদি তুমি ওর জায়গায় থাকতে তুমি কি করতে? আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাসে খুঁজছি। আজকে তুই একটা পুলিশ অফিসার হয়ে বম্বে যাচ্ছিস। তুই ভাবতে পারিস না যে আমি কত খুশি আছি। এই দেখ, আমি দেবীর মায়ের প্রসাদ নিয়ে এসেছিস। এই দেখ, এই দেখ। দাদা আমি ওখানে হ্যাঁ, আমার চিন্তা করবি না তুই। আমি যখন ঠিক হয়ে যাব আমি তোর কাছে চলে আসব। দাদা আমি তোমায় কিছু বলতে চাই। আরে তোকে কিছু বলার দরকার নেই, আমি জানি। আমি পুলিশ ফোর্স জয়েন করব না দাদা। তুই পুলিশ ফোর্স জয়েন করবি না? এইসব তুই কি বলছিস? আইন থেকে আমার বিশ্বাস উঠে গেছে। যেই শয়তানটা ডলি আর বৌদিকে এত বাজেভাবে মেরেছে, তোমার এরকম অবস্থা করে দিল, আর আদালত ওকে শাস্তি না দিয়েই ছেড়ে দিল। আমি ভেবেছিলাম যদি আমার দুটো পা নেই তাহলে কি হলো। আমি যা চাইছিলাম, যা করতে চাইছিলাম, ওই সব তুই লড়বি আর তুই আমার সাহায্য করবি। তুই পুলিশে ভর্তি হয়ে তুই বদলা নিবি। পুলিশ ফোর্স জয়েন করার পর তুই ওদেরকে ফাঁসি দিয়ে দিবি। কিন্তু জীবন তোর আছে, আর তোর জীবনে তুই কি করতে চাস সেটা আমার ভাবার কোনো অধিকার নেই। আই এম সরি দাদা। তোমার অসম্পূর্ণ যুদ্ধ আমি নিশ্চয়ই লড়ব। দাদা আমাকে ক্ষমা করে দিও। পুলিশ ফোর্সে থেকেও আমি ডলি আর বৌদির মৃত্যুর প্রতিশোধ নিজের হাতে নিতে পারবো না। হয়তো আমাকে ক্ষমা করে দিও দাদা। ওকে একদম পিষে মারো, যাতে বুঝতে পারে রাঘবানের সঙ্গে লাগলে কি হয়। কালকের মধ্যে যদি এই বস্তি খালি না হয় তাহলে তোমরা সবাই এইভাবেই মরবে। তোমাদের সবাইকে ওই বাঁচায় যে সুলতান, জীবনে আর কোনোদিনও জেলের বাইরে আসতে পারবে না। চলো। কে ছিল এরা? মনে হয় বম্বেতে নতুন এসেছো। রাঘবন আন্নাকে চেনো না? ডিকের লোক এরা। রাঘু আন্না কোথায় আছে? কি কাজ? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কেন? কিছু কাজ আছে আমার। হুম হুম? হুম। শোন, হ্যাঁ, একটা
ছেলে আন্নার সাথে দেখা করতে কি চায়। কাজ আছে ওর? মনে হয় কাউকে মারতে চায়, যা জিজ্ঞাসা করে আয়। ঠিক আছে। তোমার ফাইন্যান্সের ব্যাপারে ডিকের সঙ্গে কথা বলে নিয়েছি। দেখো, তোমার কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ আন্না। আমার 10% কমিশন, কিন্তু মনে রেখো কমিশন তো আমি দেবই আন্না। এটা ছাড়া তোমার জন্য হোটেলে রুমও বুক করে দিয়েছি আমি। এরকম ব্যাপার নাকি? নমস্কার। আপনার সাথে কেউ দেখা করতে এসছে? এই কারণে দেখা করতে চায়। কারো সুপারি দিতে চায় আপনাকে। পাঠিয়ে দে, পাঠিয়ে দে। ঠিক আছে। হুম, চলো যাও, উপরে যাও, যাও। আচ্ছা, আসছি। হুম। বলো ভাই, কাকে মার্ডার করতে হবে? যদি নেতা কিংবা পুলিশের লোক হয় তাহলে বেশি টাকা লাগবে, আর যদি কোনো সাধারণ লোক হয় তাহলে অল্পেতেই হয়ে যাবে। ছোটবেলা আমি একটা গল্প শুনেছিলাম। একটা গ্রামের স্কুলে নতুন শিক্ষক এসেছিলেন। প্রধান শিক্ষক ওনাকে বললেন, যদি ক্লাসরুমে অধিকার করতে হয় তাহলে ক্লাসরুমে যে সব থেকে বদমাশ ছাত্র তাকে ডেকে বাকি সব ছাত্রদের সামনে একটা জোরে চোর লাগিয়ে দাও। আর সেই শিক্ষক যেন ওই রকমই করেছিলেন। তারপর থেকে ওনার ক্লাসরুমের উপরে অধিকার হয়ে গেল। তুমি এখানে আমাকে কি গল্প শোনাতে এসেছো? এই এলাকায় যতজন সব ইল্লিগাল কাজ করছে তাদের তুমি বাবা হচ্ছ রাঘবন। আর গ্রামে যে স্কুল শিক্ষক করেছিলেন, আজ আমিও তোর সঙ্গে সেটাই করতে এসেছি। এ পাকিয়া, যেই ছেলেটা ওপরে গেছিল আন্নাকে ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাই আমার রাস্তায় আসার চেষ্টা করো না। নাহলে একটা খুন করলেও মৃত্যু হবে, আর 50টা খুন করলেও মৃত্যু হবে। Come on! গত বছর গণপতি বিসর্জনের দিন দাদারের কিছু ছেলের সঙ্গে রাঘবনের ঝামেলা হয়ে গিয়েছিল। ওই সমাজ বিরোধীদের আমি চিনি। ওদের মধ্যে কারো এত সাহস নেই যে রাঘবনকে খুন করে ফেলে। কিন্তু প্রশ্ন এটা উঠছে যে রাঘবনকে কে মেরেছে আর কেন মেরেছে? কেন মেরেছে? যে কেউ ওকে মেরেছে তার ওর উপর অনেক ভরসা ছিল। আর ওই যে কেউ আছে, কিন্তু আছে শালা অনেক জিগরালা।
দাদাগিরিটা ভালোই করিস। টিকের লোক রাঘব রান্নাকে মেরে বেঁচে থাকার জন্য কত পেয়েছিস? এই পৃথিবীতে তুই বাঁচতে পারবি না। জীবিত থাকার জন্য তারা লড়াই করে যাদের জীবিত থাকার জন্য কোনো কারণ থাকে। কালকে রাতে এখানে রাঘবন আর ওদের লোকেরা আমার বৌদি আর ভাঞ্জিকে মেরে ফেলেছে। আমার দাদাকে যন্ত্রণায় ফেলে দিয়েছিল। আমি এই হাত দিয়ে আমার বৌদি আর ভাইজিকে আগুন দিয়েছি, আর আমি এটা দিব্যি খেয়েছি যে আমি ওই শয়তানগুলোকে জীবিত ছাড়বো না। আপন কারোর মৃত্যু হলে মনের অবস্থা কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। তাই ক্ষমা ঘেন্না করে যদি তোমাকে আমি ছেড়েও দিই, এখানকার পুলিশ কিন্তু তোমায় ছাড়বে না। এই জোশের সাথে তোমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। তার থেকে একজনই তোমাকে বাঁচাতে পারে, সে হলো ডিকে। আমার সাথে হাত মেলাও, কারণ যারা শুধু মৃত্যুর জন্যই বেঁচে থাকে, ডিকে তাদের বেঁচে থাকার রসদ যোগায়। এ হলো মঙ্গেশ। লালবাগ থেকে মাহিম এলাকাটা আমি এঁকে দিয়েছি। এ হলো দেবরাজ কোনি, ওয়াসাই বিরারের কিং। আর এ হলো কুন্দন দুবে ওরফে চিন্নু। বোম্বে এসেছিল গায়ক হতে, হয়ে গেল গুন্ডা। এসো এসো এসো। কি খবর ডিসিপি শ্রীকান্ত? এনার সাথে আলাপ করো। ইনি হলেন আমার বন্ধু ডিসিপি শ্রীকান্ত, আর ইনি হলেন ইন্সপেক্টর পাটিল। হাই। আর এ হলো আমাদের, আরে তোর নামই তো জিজ্ঞেস করা হয়নি। বিজয়। বিজয়, এ হলো আমাদের নতুন সাথী। কাল রাতে আমি এর কথাই বলেছিলাম, ওই রাঘবনের ফাইলটা বন্ধ করে দাও। যাও গিয়ে আরাম করো। জগন। হ্যাঁ দাদা। একে আমাদের ভার্সোভার কটেজে নিয়ে যাও। হ্যাঁ দাদা। যা বাবা যা। আরে এমন কেমন থাকবে? এ আমাদের শানকে মেরেছে, শানকে। কাউকে বোঝার জন্য শুধু মাথাটা নয়, ডিকের মতো নজর দরকার। কারণ ও আমার চোখে চোখ রেখে বলেছিল আন্নাকে খুন ওই করেছে। আমার ঠিক এমনই সাহসী যুবক দরকার। এবার একে দিয়ে আমি আমার গুরু সুলতানকে জবাব দেব। ছেলে কখনো বাবা হতে পারে না, না, কিন্তু একটা ছোকরা একটা বাঘকেও মারতে পারে। সুলতান, সুলতানের ঠা ঠা ঠা। আমাকে ডিকের সঙ্গে দেখে আপনি আশ্চর্য তো অবশ্যই হয়েছেন, কিন্তু আপনাকেও ডিকের সঙ্গে দেখে আমিও কম আশ্চর্য হইনি। জয়, আমি তোমাকে নিজের পজিশন আর অবস্থার বিষয় বলতে আসিনি, বরঞ্চ তোমাকে হুঁশিয়ার করতে এসেছি। ডিকে অনেক চালাক মানুষ। তুমি রাঘবানকে মেরে ডিকের গ্যাং জয়েন করার জন্য মিথ্যে গল্প তো শুনিয়ে দিয়েছো, কিন্তু একদিনও ঠিক জানতে পারবে যে বস্তিতে যারা মরেছে তার সাথে তোমার কোনো সম্বন্ধ নেই। কিন্তু তাদের সঙ্গে আমার সম্বন্ধ ছিল, যাকে ডিকে আর তার লোকেরা মেরেছিল। আমি ওদের সবাইকে এক এক করে মারব। জয়, তোমার যা সিদ্ধান্ত নেয়ার ছিল তুমি নিয়ে ফেলেছো, কিন্তু তোমার সাথে আর একটা জীবন যুক্ত আছে। আমি অঞ্জলির বিষয়ে বলছি। নিশ্চিন্ত থাকুন, আর আমি কোনো অঞ্জলিকে চিনি না।
এক মিনিট জানেমান। কিরে জানি, হ্যালো হাউ আর ইউ? ফাইন, আপনার কেউ ওয়েট করছে। আমার জন্য? হ্যালো। দেবরাজ কোহলির মৃত্যু তোর সঙ্গে আমার লড়াইয়ের শুভারম্ভ মনে কর। নিজেকে যদি বাঁচাতে চাস তবে এখনই বাঁচা দামোদর। আমি তোর জীবনের সমস্ত শ্বাস প্রশ্বাসে মৃত্যুর প্রহরী বসিয়ে দিয়েছি। সুলতান, আরে কেন এত চেল্লাচ্ছ তুমি ডিকে রে ডিকে? দেবরাজ মারা গেছে। কে বেরিয়েছে? সুলতান। ও জেল থেকে ঘুরে বেড়াতে নয়, আমাদের সকলকে মারতে বেরিয়েছে। আরে ও পুলিশ বাবু, কে রে? চামেলি, তুই এখানে কি করছিস? তুমি আমার নাম জানো বুঝি? চামেলি, তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে কি করে ভুলবো? তুই আর আমি নাসিকে একসাথে বকম 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 বকম। আমার সব কথা মনে পড়ে গেছে। তুই ওই শয়তানটা না, যে সারা দিন মৌমাছির মতো নাসিকে আমার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করতো। এখন তুই পুলিশের লোক হয়ে গেছিস, তো আমি কি তোর জন্য নিজের মনের দরজা আরে খুলে দেবো? চিৎকার করিস না, চিৎকার করিস না, হাবিলদাররা শুনে নিলে আমার ইজ্জত একেবারে খারাপ হয়ে যাবে রে। সম্মান যদি এতই প্রিয় তো বেশি নাটক করিস না, চুপ করে কমপ্লেন লেখ, না হলে সবার সামনে তোর সম্মান চটকে রেখে দেব। বলো কি 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 কমপ্লেন কি? এ এ আমায় দেখে টিটকিরি মেরেছে। মিথ্যে কথা বলছিস কেন? কে দেলফুটিয়া, তুই একে বিরক্ত করেছিস? হ্যাঁ, এটা কি করে হয় স্যার? আমি তো শুধু গান করছিলাম স্যার। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যায় মস্ত, চিজ বড়ি। পুরো গানটাই গাইবি নাকি? হ্যাঁ, পুরো গান গাইবি? হ্যাঁ, আপনি চাইলে পুরো গান গেয়ে দেবো। তু চিজ বড়ি হ্যায় আরে মস্ত তুই মস্ত। নিজের চিজটা কি রে? তুই চিজটা কি? হ্যাঁ, হাবলদার এদিকে আসো, এই চিজটাকে দেখো আর একে লকআপে ভরো, তারপর দেখাও যে চিজ মস্ত মস্ত ব্যাপারটা কি। আমি বুঝে গেছি স্যার, আমি নিজে পথ থেকে সরে গিয়ে তোমাকে আমার পথে বসিয়ে দেব, ঠিক আছে? দেখা দেখে জে 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 কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, তুমি শুনতে কেন পাচ্ছ না? আর তুমি বম্বে কবে এলে যায়? না কোনো চিঠি না কোনো খবর। আমি তোমাকে কত চিঠি লিখেছি, তারও জবাব দাওনি তুমি। দেখুন, আপনি ভুল বুঝেছেন, আমি জয় নয়। কেন ইয়ার্কি করছো? কোনো ভুল করেছি আমি? রেগে আছো? আপনি কেন এসব করছেন? আমি বললাম তো আমি জয় নয়। কেন, কি হয়েছে জয়? জে জে অঞ্জলি, কি হলো? বাবা, কি হলো মা? কি ব্যাপার? কি ব্যাপার বলো না। অঞ্জলি, অঞ্জলি,
কি হলো মা? রাস্তায় জয়ের সাথে দেখা হয়েছিল। জয়ের সাথে দেখা হয়েছে? কি বললো? বলো না মা, কি বলেছে ও? কি বলতো, ও তো আমার সাথে কথাও বলেনি। মজাক করেছে তোমার সাথে। মজাক ও করেনি, আমার জীবন করেছে আমার সাথে। বলো চন্দু, তোমার এই আরব গলির ক্লাবটার কি হলো? কিছু দেওয়া থেওয়া করে পটানোর চেষ্টা কর, আর যদি ভালোবেসে না পটে তো হাত পা কেটে নুলো করে দে। আবে সালে, এটা বিদেশি মদ, কোনো ডাক্তারের তেতো ওষুধ নয় যেরকম মুখ করছিস। বল কি প্রবলেম তোর বিল্ডিং এর? ওই আমাদের দাইসারের সাইটের কাজটা বন্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম ফাউন্ডেশনের পরেই ফ্ল্যাটের বুকিং শুরু হয়ে যাবে, কিন্তু এরকম হয়নি। এবার কাজ শুরু করার জন্য কত টাকা দরকার তোর কাজ শুরু করার জন্য? 40-50 লাখ টাকায় শুরু হয়ে যাবে। 50 পেটি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কি মনে হয় টাকা ছাপার মেশিন পড়ে আছে আমার বাড়িতে? সারাক্ষণ 40 লাখ 50 লাখ চাইতেই থাকে ভিখারির মতো। এই বাটি নিয়ে রাস্তায় বসে ভিক্ষা কর না রে শালা। আরে আমাকে ভিখিরি বলছিস? আরে তোর অকাতটা কি? হ্যাঁ, কি অকাত? সুলতানের জুতো তুলে ঘুরতিস? আমি বানিয়েছি তোকে, আমি। হ্যাঁ শালা, জল পেটে পড়তেই তোর নাটক শুরু হয়ে গেল না? নাটক? আমি নাটক করছি? আরে আমি তোর মতন গুন্ডাদের তৈরি করি। আমি যদি চাই তোকে এক্ষুনি রাজেশ্বরের বউ আর ওর মেয়ের খুনের জন্য গ্রেফতার করতে পারি। পেছনে তাকা, পেছনে তাকা। বন্দুক নিচে কর। তুই আমাকে গ্রেপ্তার করবি? কর গ্রেপ্তার, কর গ্রেপ্তার। বন্ধু, তোর মুখে খুব ভালো থাপ্পড় মারেছিস। আরে না, আরে তোকে কতবার বুঝিয়েছি বেশি খাস না, বেশি খাস না, কিন্তু ফোকটিয়া মাল পেলেই খাটাখাট গলায় ঢালতে শুরু করিস। যা বাড়ি যা। এই জাগান, একে ছেড়ে আয়। যদি গাড়ি ঠিক করে না চালাতে পারে তুই গিয়ে ছেড়ে আয়। হাঁ করে দেখছিস কি? যা গিয়ে ছেড়ে আয়। সালা 3 পেগ হয়ে গেলেই নাটক শুরু হয়ে যায় এর। কোনো গুন্ডা বাড়িতে কুকুর হয়ে বেঁচে থাকার থেকে সিংহের মতো মৃত্যুবরণ করা ভালো কথা কি নয় বাবা? ভালো কথা কি নয় বাবা? ভালো কথা কি নয় বাবা? বলো না বাবা, যদি তুমি ওর জায়গায় থাকতে তুমি কি করতে? যদি তুমি ওর জায়গায় থাকতে তুমি কি করতে? কোনো গুন্ডা বাড়িতে কুকুর হয়ে বেঁচে থাকার থেকে সিংহের মতো মৃত্যুবরণ করা ভালো কথা কি নয় বাবা? ভালো কথা কি নয় বাবা? সিংহের মতো মৃত্যুবরণ করা ভালো কথা কি নয় বাবা? হ্যাঁ, কুলকুচ করো ভালো করে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, একদম। জলটা খেয়ে নিন। সিস্টার হেল্প করো, আমি চাই না, হেল্প করো। জলটা খান, আমাকে ছেড়ে দাও। দেখো, এটা জলের আরে মধ্যে জলটা দাও, খেতে হবে। এতে ওষুধ মেশানো আছে, এতে বিষের কোনো প্রতিক্রিয়া হয় না। ডিসিপি সাহেব। হ্যাঁ ডাক্তারবাবু। থ্যাঙ্কস গড, প্রাণে বেঁচে গেছে। থ্যাংক ইউ। কিন্তু এখন মেয়ের খেয়াল আপনাকে নিজেকেই রাখতে হবে। অঞ্জলি রোগের কোনো ওষুধ নেই ডিসিপি সাহেব। জীবনের ভালোবাসাটাই, মনের আনন্দটাই। কিন্তু ডক্টর। ডিসিপি সাহেব, এই দুটো জিনিস কোনো ডক্টর দিতে পারে না। হ্যাঁ, একজন বাবা তার মেয়েকে নিশ্চয়ই দিতে পারে। আপনি এখন? জয়, জয় অঞ্জলি এখন হাসপাতালে। ও ঘুমের ওষুধ খেয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছে।
চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? আই হেট ইউ, আই হেট ইউ। হেই, এই কথাটা তুমি আমাকে দেখে বলবে না? I hate you. I hate you. I hate you. I hate you. কি পেয়েছো তুমি আমাকে এভাবে কাঁদিয়ে? তোমার হাতের মার খেলাম। লেগেছে? খাও, আর ওটাও এই হাত দিয়ে। আগে তুমি তো বলতে আমি তোমাকে নিজের মুষ্টিতে বন্ধ করে রাখবো, আর আজকে এই চোখ থেকে জল কেন? মুঠোতে বন্ধ ছিলে, তাই তো ফিরে এসেছো। আজ যদি তুমি না আসতে তাহলে হয়তো আমি। এই, তোমায় এখন অনেক দিন জীবিত থাকতে হবে, অনেক খুশি দেখতে হবে। আমার জীবনের সব খুশিই তো তুমি। আমার সবকিছু তোমার সাথে জুড়ে আছে জয়। তোমার থেকে আলাদা হয়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এখন তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আরাম করার দরকার আছে। না, আমি যদি শুয়ে পড়ি তাহলে তুমি চলে যাবে। আমি দিব্যি খাচ্ছি। আমার দিব্যি? হ্যাঁ, আমার ভালোবাসার দিব্যি। সত্যি? হুম। জয়, 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 তুমি দেখে নিয়েছো অঞ্জলি তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। ওর হাত আমি ছোটবেলায় তোমার হাতে দিয়ে দিয়েছিলাম, এবার ওর জীবনটাও তোমার হাতে। আমি তোমাদের মাঝখানে আসবো না। ওকে আপন করে জীবনদান দিয়ে দাও, না হলে সবসময় খুশি থাকো। মা, তোমার বিয়েতে তো কিছু দিতে পারলাম না, কিন্তু আজকে একটা কথা দিচ্ছি, আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত করব। তার জন্য আমার প্রাণ চলে গেলেও ভয় নেই। তোর আমার বিয়ে, কি সুন্দর বিয়ে, পুরোহিত আর সানাইয়ের কাজ নেই রে। এই সবার কি দরকার যখন চশমা ঘন্টা বাজিয়ে দিয়েছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। হে ভগবান, আমি এখানে কি করে চলে এলাম? তুমি আমার সাথে বিয়ে করে আমার ধর্মপত্নী হয়ে সারা জীবনের জন্য আমার কাছে এসছো, সারা জীবনের জন্য। বিয়ে? হ্যাঁ। আর তোর সাথে? মুখটা দেখেছিস আয়নায়? আমার তো মনে হয় তুই আমাকে নেশার গুলি খাইয়ে এখানে নিয়ে এসেছিস, আর আর আমার সম্মান হানি করার চেষ্টা করছিস। আমি তোমার শরীরে হাত, আমি বলছি তোমার ইজ্জত লোটার জন্য আমি আসিনি। আমি তো এখানে বাসরাত পালন করার জন্য এসেছিলাম। হঠাৎ কেউ পলিটিক্স করে দিল আর ও গায়েব হয়ে গেল। কি গায়েব হয়ে গেল? এখন আমি তোকে কি করে বলি যে কি গায়েব হয়ে গেছে, কিন্তু এটা সত্যি কথা যে আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা এখানে বাসরাত পালন করতে এসেছি। এখন আর রাগ করো না, এসো এসো, আমরা ছেড়ে দে ভালোবাসি। আমাকে, আমি তোকে চিনি, তুই এক নম্বরে 420, কিন্তু এখন আমি চললাম, তবে আমি তোকে ছাড়বো না। ঢ্যামনা কোথাকার, আমি তোকে ছাড়বো না। লজ্জা করো না তোমার? আমার বিয়ের সুন্দর রাতকে কালো রাত করে রাক্ষসের মতন এখন মুখ খুলে খুলে হাসছো। আমার চশমা কেন নিলে তুমি? বাছা, এই সময় এই চশমার প্রয়োজন তোমার থেকে অনেক বেশি। আরে তুমি তো মরে গেছো, তোমার এই চশমাটা কেন দরকার পড়লো? ব্যাপারটা এই যে বাছা, স্বর্গের কিছু ইন্দ্রসভার পরী নরকের দ্বারে এসে উপস্থিত। আমি এই চশমা পরে পরীকে পটিয়ে নেব।
আর সবসময় আমার কাছে রাখবো। বাছা, যবে থেকে তোর মা স্বর্গে গেছে আমি বসে শুধু শুধু শুকিয়ে মরছি, দুঃখে আছি। আসলে আমি তোর বাবা। দেখো বাবা, শেষ মুহূর্তে তুমি ধোকা দিলে কিন্তু। ভগবান যদি চায় তাহলে ইন্দ্রসভার নর্তকীদের নরকের যাত্রা ক্যান্সেল হয়ে যাবে। একটাই ছেলে তার খুশিটা দেখতে পারলো না। কত খরচা করেছি, পুরো ব্যাপারটাই খালি খালি করে দিলে। আরে মরা মানুষ, একজন মরা বাপকে জ্যান্ত ছেলের অভিশাপ লাগবে। বাছা, আমায় ক্ষমা করে দে। কুড়ুম্বা, চলো। হ্যালো। মঙ্গেশকে আমি মেরে ফেলেছি দামোদর। এবার চুন্নুকে মারলে তোর পালা। চুন্নু, চুন্নু কোথায় গেলি তুই? আরে কেন তুমি এত চেল্লাচ্ছ? আমি ওকে বলেছিলাম, মঙ্গেশকে বলেছিলাম সজাগ থাকতে। সুলতান তালাকে টপকে দিয়েছে। আরে কেমন কথা বলছো তুমি ডিকে? আরে সংসারের এটাই তো নিয়ম, কি যে জন্ম নেবে তাকে মরতেই হবে। আমাদের ব্রহ্মাণ্ডে তো শুধু এটাই নিয়ম। আরে আজ অব্দি সবাই সেটাই ভাবতো, নিজের ওপর চালাকির জন্য সবকটা মারা গেছে। বিজয়, তুই তুই আজ থেকে এর বডিগার্ড থাকবি, বুঝলি? আরে এই ছেলেটা আমার বডিকে গার্ড করবে না কি এবার? কিন্তু ডিকে আছে কি কথাই শোনে না। শালা গান তো ভালোই গাচ্ছে। ডলি, তুমি সবসময় দুষ্টুমি করো। তোমার অত্যধিক আদরে না ও একটা বাদর হয়ে গেছে। ওকে বোঝাও না, বোঝাও। জয়, ওহে আমার বন্ধু, আমার বন্ধু। আরে রাজেশ্বর, বন্ধু আমার। কেমন একটা মনে হচ্ছে না তোকে? আমার মতন পুলিশ অফিসারের দুটো পা চলে গেল, তুই দেখছিস না? আমি গর্ববোধ করি আমার বন্ধুর জন্য, যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করেনি, যে সততা ন্যায়ের পথকে বেছে নিয়ে এত বড় ত্যাগ স্বীকার করেছে। একজন ভালো পুলিশ অফিসার মরে যেতে পারে সুলতান, কিন্তু ঝুঁকতে পারে না। একটা ভালো কথা বলি তোকে, আমাদের জয় এখন পুলিশ অফিসার হয়ে গেছে, পোস্টিং এখানেই হয়েছে। এবার আমার মকসদ পুরো হয়ে যাবে সুলতান, যেটা আমার ভাই পুরো করবে। এটা খুবই আনন্দের খবর যে জয় আমাদের পুলিশ অফিসার হয়ে গেছে, কিন্তু তোর এই প্রতিজ্ঞা জয় নয়, আমি পূরণ করব।
কেননা দামোদরের মৃত্যু আমার হাতে লেখা রয়েছে। না 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 সুলতান, তুই ওর খুন করে নিজেকে দোষী বানাস না ভাই আমার। সেই হারামজাদাকে আমি জেলের মধ্যে দিয়ে ওইখানে ওকে মেরে ফেলবো সুলতান। আইন আইন আইন, কোন আইনের কথা বলছিস তুই? এই আইনের যারা নিজের হাতে আইনকে পঙ্গু করে দিয়েছে, আইনের রক্ষকদের পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে, তাদেরকে ছেড়ে দিয়েছে। তোর আদালত তাদের মাফ করে দিতে পারে, কিন্তু সুলতানের আদালত তাদের সবাইকে মৃত্যুর সাজা ঘোষণা করেছে। ওদের শেষ করে দেওয়ার জন্য আমি আমার মাথায় কলঙ্কের বোঝা তুলে নিতে প্রস্তুত। যদি বেঁচে থাকি তাহলে তোর সঙ্গে আবার দেখা হবে বন্ধু। না সুলতান, আমার কথা শোন সুলতান, এরকম তুই করিস না, আমার কথা শোন। আরে করলার হয়ে গেল সাগাই, আরে গুচুড়ু গুচু, আরে শুকুরু শুকু, আরে করলার হয়ে গেল বিয়ে, আর মিষ্টি আলু নাচতে চলে এলো। রে মুন্না, আমি এটা ভাবছি কি তুই কি ভাবছিস? যেটা আমি ভাবছি সেটা তুমি ভাবতে পারবে না। আরে বাহ, এটা তো ঠুমড়ি হয়ে গেল রে। বল, তার মানে? মানে মানে এটা যে অপরাধের দুনিয়াতে কেউই কারো প্রতি বিশ্বাস কেন করে না? আমি হেসে ফেললাম। রাঘবনকে মারার জন্য আমায় 20 লাখ টাকা দেওয়া হয়েছিল। কে দিয়েছিল রে? ডিকে। টিকে দিয়েছিল? এই চল 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 বেরো, এই চল বেরো এখান থেকে, বেরো। মুখ সামলে বলবি কি টিকে দিয়েছিল? মিথ্যে। টিকেট ব্যাপারে মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? আরে রাঘবানকে কি করে মারবে? মারবে না একদম ডিকে, কি করে মারবে? মিথ্যে বলছিস তুই। আজকেও ডিকে আমাকে একটা সুপারি দিয়েছে। আজকেও ডিকে তোকে কন্ট্রাক্ট দিয়েছে? কার নামের? তোমাকে মারার জন্য। আমার নামে? আমার নামের কন্ট্রাক্ট ওই হারামজাদা দিয়েছে? আরে হতেই পারে না, আমার নামের কন্ট্রাক্ট ও দিয়েছে। আরে ওটা হতেই পারে না। আরে ওর নামের আমি খুঁজলিয়ে লাভ কুত্তা পালবো, আমার নামের সুপারি দিয়েছে? এই শালা, এরকম হতেই পারে না, আমার নামের সুপারি দিবে? এইখানে গুলি খেয়েছিলাম শালার জন্য আমি। কে রে, কাঁদছিস কেন? আমি এখন তোকে বলেছি, তোকে মারতে আসিনি। আমি তো এখানে তোর কাছে ব্যবসায়ের কথা বলতে এসেছি। ডিকে আমাকে 25 লাখ টাকা দিয়েছে তোকে মারার জন্য। তুই আমাকে 50 দিয়ে দে, আমি ডিকেকে ওখানে শেষ করে দেব। তুই ডিকেকে মেরে দে, মেরে দে ডিকেকে। আরে ডিকেকে খাল্লাস করে দে, শেষ করে দে, তুই ডিকেকে শেষ করে দে। তুই কাজ তো খুব ভালো করিস রে, খুব ভালো করিস। আগে তুই ভাবতেই পাচ্ছিস না, ভেবে না যে আমি ডিকেকে মেরে ফেললাম, তারপর বোম্বের কি হবে? মুম্বাই সেন্ট্রাল তোর, আর বিরার বুঝলি? বুঝে গেছি। ছেলেটার রক্তটা একটু বেশিই গরম। যে পাত আমার মুখ দেখে মনে হয়, কিন্তু আমি একদম না। আরে ডিকে 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 রে, ডিকে ডিকে ডিকে, আমার ফোনটা কেন তুলছিস না রে? এখানে অসৌচ পালন করছি আর তুই গান গাইছিস? আরে কেন তুই রার মচাচ্ছিস? আরে ডিকে, কেন তুই রার মচাচ্ছিস? আরে ঘরের ভেদি লঙ্কা ঢাচিস। তুই আস্তিন যে সাপকে শরণ দিচ্ছিস, আর ও তোকে চু 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 চু, তোকে ডিকে চু 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 চু, ডিকে চু 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 চু।
কে তুমি? সুলতান দা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি জয়, রাজেশ্বর সিং এর ছোট ভাই। আরে তুই জয়, এদিকে আয়, এদিকে আয়। তুই পুলিশে ছিলি না? তার এসব কবে থেকে শুরু করলি? পুলিশের বর্দি পড়ে আমি বৌদি আর ডলের মৃত্যু বদল নিতে পারতাম না সুলতান দা। কোনো দরকার নেই বদলা নেওয়ার। সুলতান এখনো বেঁচে আছে। একটা কথা শোন, তুই এই শহর ছেড়ে চলে যা। আর আজ পর্যন্ত যত অপরাধ করেছিস তুই ভুলে যা। এটা হতে পারে না সুলতান দা। যেদিন রাজেশ্বর জানতে পারবে যে তার ছোট ভাই অপরাধের রাস্তায় চলতে শুরু করেছে, বেঁচে থাকতে মরে যাবে সে। দেখ ছোটু, আমার কথা শোন, এই শহর ছেড়ে চলে যা। হ্যাঁ ঠিক আছে। আমার সুলতানকে চাই। ও যেখানে লুকিয়ে থাকুক না কেন, যে আন্ডারগ্রাউন্ডে থাকুক, ওকে খুঁজে বার করো। চুন্নু আমার জন্য শুধু কাজ করতো না, ও আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমার মুন্নার মতো ছিল। চুনুকে সুলতান তো মারেনি। তাহলে কে মেরেছে? আমি মেরেছি। এই তুই আমার চুন্নুকে মেরেছিস? বল কেন মেরেছিস হারামজাদা? পাগল হয়ে গেছিস তুই? কেন মেরেছিস চুন্নুকে? ডিকে কে মেরে দে, মেরে দে ডিকে কে। আরে ডিকে কে খাল্লাস করে দে, শেষ করে দে, তুই ডিকে কে শেষ করে দে। বুঝলি? মুম্বাই ভাগ করবে, হ্যাঁ? আর আমাকে খুন করাবে। মুম্বাই ভাগ করবে। জীবনে এই প্রথমবার সালা আমি কোনো লোককে চিনতে মিস্টেক করলাম। যদি কেউ আমার গালে চর মেরে দেয় তাহলে সেটা আমি সহ্য করতে পারি, কিন্তু যদি আপনার বা আপনার কুর্সির উপরে চোখ তুলেও যদি তাকায় তাহলে আমি তার চোখ বার করে নেব। ভালো করেছিস, ভালো করেছিস তুই। আমাকে না জিজ্ঞেস করি ওকে টপকে দিয়েছিস। ভালো করেছিস। হুম, হুম। হুম। एसीपी राजेश्वर सिंह साहेब। विजय, একে চিনে রাখো। ইনি হলেন এসিপি রাজেশ্বর সিং। এর পুরো পরিবারকে আমি শেষ করেছিলাম। এই যে ক্লাসটা দেখছো, এটা আমি উপহার দিয়েছিলাম। এসিপি সাহেব, তুমি আমার মুন্নাকে মেরেছিলে না? দেখো আমি আরেক মুন্না পেয়ে গেছি। মুন্না তো বন্দুকের গুলি ছিল, কিন্তু এ হলো তাজা বোমা। তোর আইন কানুন ধ্বংস করে দেবে। কেন তোর বোঝাটা এই স্ক্র্যাচের উপর দিয়েছিস? আত্মহত্যা করে নে।
তোর অবস্থা তো এখন বন্ধ ঘড়ির মতো হয়ে গেছে। ঘড়ি যদি বন্ধ থাকে তবুও দিনে একবার ঠিক সময় দেখায়। সময় এখনো থামেনি ডিকে। আরেক বাত মনে রাখিস, একটা বন্ধ ঘড়ি 24 ঘন্টায় 2 বার ঠিক সময় দেখায়। কেন এসেছো এখানে? যেই দুনিয়াতে তুমি নিজের ঘর বানিয়েছো সেই দুনিয়া আর এই ঘরের কোনো মেল নেই। আপনি আমাকে ভুল ভাবছেন দাদা। আবার আমাকে কোনোদিন দাদা বলবে না। আমি তোমাকে এটা বলতে এসেছি দাদা যে তুমি ফিরে নাসিক চলে যাও। এখন তোমার এখানে থাকার ঠিক নয় দাদা। তোকে আর আমার চিন্তা করতে হবে না। নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখ। অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। বোঝার জন্য আর কি বাকি আছে শ্রীকান্ত? যেই বারুদ দিয়ে আমি ডিকে বরবাদ করতে চাইছিলাম সেই বারুদ আজ ডিকে রক্ষা করছে। তোর ভাবাটাই ভুল। অপরাধের রাস্তাটা জয় এই জন্য নিয়েছে যেন তোর সাথে যা অত্যাচার আর অবিচার হয়েছে তার বদলাটাও নিতে পারে। আর আজকে তোর ভাই নিজের গন্তব্যের অনেক কাছে। না জয় না, ছেড়ে দাও। যদি এ মরে যায় তাহলে ডিকের গুনাহগুলো আমরা কোনোদিনও প্রমাণিত করতে পারবো না। এই ডিকের প্রত্যেকটা গুনাহকে জানে। দেখো পাটিল, আমি জানি তুমি তোমার প্রাণ খুব চাও, কিন্তু তুমি ডিকের খেলাফ সাক্ষী দেবে। না না না, আমি ডিকের বিরুদ্ধে বলবো না। তুমি সাক্ষী দেবে পাটিল। না, আমি বলবো না স্যার। তুমি সাক্ষী দেবে। বলবো বলবো আমি। সবই সময়ের খেলা। যখন বদলে যায় ভাগ্য বদলে যায়। নিজের জন্য আমার থেকে লক্ষ লক্ষ কামিয়েছিস, আর যাকে ভেবেছিলাম সময় শেষ করে দিয়েছে সেই আমাকে গাধা বানিয়ে দিল। আজ আমারই পোষা পাটিল আমার ওপর ভৌ ভৌ করবে। এমনিতে সময় আমায় অনেক কিছু শিখিয়েছে। মাতালের সাথে বন্ধুত্ব আর বেশ্যার প্রেম স্বীকার করা উচিত, কিন্তু পুলিশের সাথে বন্ধুত্ব আর বিষধর সাপের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। চলো। সময়, বিশ্বাস, ভরসা। তোর মুখ দিয়ে এই সব কথা শুনে এমন মনে হচ্ছে যে একটা জানোয়ার মানুষের মতন কথা বলছে। তুই সময়ের কথা বলছিস? দামোদর, সময় এখন অব্দি তোর পাপ আর জুলম দেখেছে। আজকে সময় তোর বিনাশও দেখবে।
আজও মারবো না, আমি তোকে বাঁচিয়ে রাখবো তড়পানোর জন্য। যদি তুই মরে যাস না, তাহলে জয়ের চিতে আগুন কে দেবে? হাই। হাই। একটা কথা বলবো? বলো। তোমার মাথায় সিঁদুর খুব ভালো লাগছে। শুধু সিঁদুরই? অঞ্জলি, আমি একটা ফয়সলা নিয়েছি। কি? ডিকেকে শাস্তি দিয়েই আমি নিজেকে পুলিশের হাতে সমর্পণ করে দেব। নিজের উদ্দেশ্যের জন্য আমি তোমার সুখের বিসর্জন দিলাম। আমি তো তোমার শুধু সাথ আর ভালোবাসা চেয়েছিলাম, সেটা আমি পেয়ে গেছি। আমি অনেক খুশি। অঞ্জলি! অঞ্জলি!
সুলতান দা, এ ডলি আর বৌদির অপরাধী হচ্ছে, একে আমি নিজের হাতে মারবো সুলতান দা। এই শয়তানটাকে একসময় আমি নিজের হাতে গড়ে তুলেছিলাম, সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমি নিজের হাতে আজ করব। তুই যা, অঞ্জলিকে হসপিটালে নিয়ে যা, যা জেদ করিস না। রাজেশ্বর, কথা মতো আমি আমার কাজ শেষ করে দিয়েছি। দামোদর আর ওর লোকদের আমি খতম করে দিয়েছি। কমিশনার সাহেব, আপনি চাইলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারেন, আমার কোনো দুঃখ থাকবে না। আইন কিন্তু এতটা নৃশংস নয় সুলতান যে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। আইনের হাতে যখনই কোনো বিচার শেষ হয়েছে, তার জন্য দায় কিন্তু আইন নয়, আইনের যে রক্ষক সে হয়। আজকে আমি বুঝতে পারছি আমার বন্ধু, যে তুমি হতিয়ার ক্রাইম করার জন্য নয়, ক্রাইমকে মেটানোর জন্য উঠিয়েছিলে। আমার বিশ্বাস আছে যে কানুন তোমার সাথে পুরো ইনসাফ করবে। হাতকড়িটা দাও।